আজ ডিটেকটিভ থেকে রিটায়ারমেন্ট নিয়েছি, প্রায় 1 মাস কেটে গেছে। এখন আমার কাজগুলো গদাই করে ঠিকই, কিন্তু আমার তখনের কথা আজও মনে পড়ে, যখন গদাই মাত্র 16তে পা দিয়েছে। তখন আমি অতটা ডায়েরি লিখতাম না, কাজেরও বেশি চাপ ছিল না, কিন্তু সেই ঘটনা যা আমার ডিটেকটিভ জীবনকে বদলে দেয়, চলো আজ সেই গল্পই তোমাদের শোনাই। গল্প শুরু হয় দোলের ঠিক পর। কাজের ফাঁকে আমি মাসি বাড়ি যেতে খুব পছন্দ করতাম। মেশো তখন অসুস্থ। একদিন মেশোকে দেখতে গেছি, তখন মার্চের শুরু। গদাইয়ের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, তাইও আবদার করেছে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার। সেই সময় আমি একটা কেস পাই। হাসনাবাদে এক জমিদার বাড়ির গৃহবধূর আশ্চর্যজনকভাবে মৃত্যু হয়। প্রথমে স্থানীয় পুলিশ কিছু তদন্ত করে গিয়েছে, কিন্তু তারা আসল রহস্য উদ্ধার করতে পারেনি। তাই আমার ডাক। আমি গদাইকে বলি, যাবি নাকি তদন্ত করতে আমার সাথে? গদাই এক পায়ে রাজি হয়ে গেল। ওখান থেকে আমাদের গোয়েন্দাগিরি শুরু হয়। চলো করি গোয়েন্দাগিরি, কে সলভ করা জরুরি, পাবে সম্মান, খুঁজে প্রমাণ, দোষীকে ধরবে সে কে জানো। চলো করি গোয়েন্দাগিরি, কে সলভ করা খুব জরুরি, পাবে সম্মান, খুঁজে প্রমাণ, দোষীকে ধরবে সে কে কে কে। ডিটেকটিভ সান্ড্রিও দাদা, ডিটেকটিভ সান্ড্রিও দাদা, ডিটেকটিভ সান্ড্রিও দাদা, ডিটেকটিভ সান্ড্রিও দাদা। রাতের আধারে সূত্র খুঁজি, টর্চ লাইট জেলে উঠে বুঝি, ফাইলের পাতায় রহস্য ঘুরে যায়, দোষীকে ধরবে যে। রাতের আধারে সূত্র খুঁজি, টর্চ লাইট জেলে উঠে বুঝি, ফাইলের পাতায় রহস্য ঘুরে যায়, দোষীকে ধরবে যে কে কে কে। ডিটেকটিভ সান্ড্রিও দাদা, ডিটেকটিভ সান্ড্রিও দাদা, ডিটেকটিভ সান্ড্রিও দাদা, ডিটেকটিভ সান্ড্রিও দাদা। সান্ড্রিও দলের সাথে করতে চলেছে ইনভেস্টিগেশন। টেনশন বাড়ে, ফুল সিন অ্যাকশন। শেষে ধরবো অপরাধী, এটাই মিশন, মিশন করবে পসিবলে সে। আরে কে? ডিটেকটিভ সান্ড্রিও দাদা, ডিটেকটিভ সান্ড্রিও দাদা। ওই শোন গদাই, তুই কিন্তু আমাকে আজ থেকে আর আসল নামে ডাকবি না। আজ থেকে আমার নাম স্যান্ত্রিও, আর এই দাদাটার নাম সৌমদ্বীপ। বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি স্যান্ত্রিও দাদা। আমার অ্যাসিস্ট্যান্ট ছিল সৌমদ্বীপ। 11ই মার্চ ভোর ভোর আমরা বেরিয়ে পড়ি। দুপুরের মধ্যে আমরা জমিদার বাড়িতে পৌঁছে যাই। জমিদার বাড়ির মালিক ছিল রসরাজ চ্যাটার্জি। রসরাজ বাবুর এক ছেলে ও এক মেয়ে।
ছেলের নাম ঋতুরাজ চ্যাটার্জি ও মেয়ে নীলিমা চ্যাটার্জি। রসরাজ বাবুর প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিবাহ করেন মধুবালা দেবীর সাথে। 12ই ফেব্রুয়ারি রসরাজ বাবুর পুত্রবধূ তিস্তার ছাদ থেকে পড়ে যাওয়ার ফলে মৃত্যু হয়। কেউ কেউ বলছে এটা নাকি ভৌতিক ঘটনা, কারণ যে স্থানে এই ঘটনাটা ঘটেছে সেখানে নাকি ভূতের উপদ্রব আছে। আবার কেউ বলছে এটি আত্মহত্যা। যাই হোক, বর্তমানে আমি কাজ করা শুরু করে দিয়েছি। প্রত্যেকটা কেস সলভ করার জন্য 3টে প্রশ্নের উত্তর জানতে হয়। 1, কে বা কারা করেছে, 2, কেন করেছে, আর 3, সবথেকে গুরুত্বপূর্ণ, কিভাবে করেছে। তাই একে একে আমি সব ইনফরমেশন কালেক্ট করতে থাকি। সবার আগে আমি রসরাজ চ্যাটার্জির সাথে কথা বলি। আমি রসরাজ বাবুর সাথে কথা বলে পুরো ঘটনাটার সম্পর্কে কিছু তথ্য জোগাড় করি। আমরা কিছুদিন আগে আমাদের পুরনো জমিদার বাড়িতে ঘুরতে যাই। আসলে আমি যেতে চাইনি, কিন্তু আমার ছেলে অনেক জেদ করায় যেতে বাধ্য হই। আপনি একটু বলবেন সে সারাদিন আপনারা কি কি করেছিলেন এবং কি কি হয়েছিল? সেরম সকাল থেকে তো কিছু করিনি, তবে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ি। মাঝরাতে একটা চিৎকারের শব্দ শুনতে পেয়ে আমরা সকলে ছুটে যাই। খুবই অবাক করা বিষয় দেখলাম যে আমার বৌমার মৃতদেহ বাগানের ওপর পড়েছিল। এই দেখে আমাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। কিন্তু এটা আপনার ভৌতিক ঘটনা কেন মনে হচ্ছে? কেউ খুনও তো করতে পারে। কিন্তু কেউ কেনই বা খুন করবে? আচ্ছা, ওইখানে কে কে উপস্থিত ছিল? ওইখানে আমার সাথে ছিল আমার ছেলে, মেয়ে, আমার জামাই আর আমাদের 2টো চাকর। আপনার বউ সেখানে ছিল না কেন? আমার স্ত্রীর বাবা মারা গিয়েছিল, তাই সে বাপের বাড়ি গিয়েছিল। ও ঠিক আছে। এরপর আমি মধুবালা দেবীর সাথে আলোচনা করি। আপনার কি মনে হয় এটা কোনো ভৌতিক ঘটনা? আমি বলতে পারবো না, কিন্তু আমি যতবার সেখানে গিয়েছি ততবার আমি নুপুরের আওয়াজ শুনতে পাই মাঝরাতে। তাই আমি বাবা ওখানে বেশি যাই না। তাহলে তো ওইখানে একবার যেতে হয়। বস, এইসব ভুতুরে জায়গায় যাওয়ার কোনো দরকার আছে? আমি রসরাজ বাবুর কাছে শুনেছি ওইখানে নাকি একটা মৌচাক আছে, তাতে মধুও হয়েছে। তাই ভাবলাম একটু যাই, একটু চেখে আসি। তাই নাকি? তবে চলুন ওইখানে। সে তো যাবই, কিন্তু আপনাকেও যেতে হবে মধুবালা দেবী। আবার আমি কেন? দেখুন, আপনি ওই বাড়ির সম্পর্কে সব থেকে ভালো করে জানেন, তাই আপনার আমাদের সাথে থাকাটা খুবই জরুরি। স্যান্টিওদা, আমরা কবে যাব পুরনো বাগান বাড়িতে? আমরা কালকের মধ্যেই বেরিয়ে পড়ব। ওখানে গিয়ে বিকেলে আমরা বেরোই সাধারণ লোকের সাথে কিছু কথা বলতে। সাথে রসরাজ বাবুর সেই 2জন চাকর। সকলেরই প্রায় একই কথা, সেই বাড়ি নাকি অভিশপ্ত, সে বাড়িতে নাকি ভূত প্রেত থাকে। যদিও আমি এতে বিশ্বাস করি না, তাও একটু সজাগ থাকতে হবে। অন্যদিকে গদাই খুব মজা করছিল। গ্রামের শান্ত পরিবেশ, মাঠের পর মাঠ, চাষের জমি, খাল, বিল, নদী, বড় বড় ফলের গাছ, চারিদিক যেন খুশির স্রোতে বয়ে চলেছে। আর এইসব মুহূর্ত নিজের ক্যামেরায় বন্দি করছিল। আমি পুলিশের সেই টিমের সাথে কথা বলি যারা কেসের ইনভেস্টিগেশন করছে। তাদের মধ্যে থেকে একজনকে আমি এক বিশেষ দায়িত্ব দিই। পরের দিন ভোর ভোর আমি উঠে দেখি
এক্সাইটমেন্টের কারণে গদাই সবার আগে উঠে বসে আছে। এইদিকে এই কেসটার চিন্তায় আমার সারা রাত ঘুম হয়নি। কিন্তু সৌম্যদীপ তখনও পড়ে পড়ে ঘুমাচ্ছিল। ইচ্ছে তো করছিল ওকে এক লাথি মেরে বিছানা দিয়ে ফেলে দিই। যাই হোক, ওকে ডেকে নিয়ে আমরা পুরনো বাড়ির দিকে যেতে লাগলাম। আমাদের যেতে যেতে বেলা হয়ে যায়। আমরা আশপাশটা ঘুরে দেখছিলাম যদি কোনো ক্লু, কোনো প্রমাণ পাওয়া যায়। ঘুরতে ঘুরতে আমার হঠাৎই একটা মদের কাচের বোতলের ওপর চোখ পড়ে। সেটাকে তুলে খুঁটিয়ে দেখতে পাই যে বোতলের গায়ে রক্ত লেগেছিল। দেখে বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই এই বোতলটা দিয়ে কারো কোথাও সজোরে আঘাত করা হয়েছে কিংবা মাথায় মারা হয়েছে। সেইখানে দূর দূরান্তে আর কোনো বাড়িঘর ছিল না, তাই সাধারণ বুদ্ধিতেই বোঝা যাচ্ছে যে এই খুনের পিছনে এই বোতলটির ব্যবহার রয়েছে। আর এটাও স্পষ্ট যে তিস্তার খুন করা হয়েছিল। আমি ডাক দিই, সৌম্যদীপ, সৌম্যদীপ। আমি দেখি ওর গাছে থাকা মৌচাক দেখে মুখ দিয়ে লালা ঝরছে। আরে মানুষরূপী মৌমাছি, মধু পরে খাবি, আগে এদিকে আয়, এই বোতলটার ছবি তোল। বস, ফোনটা তো ফেলে এসেছি। সৌম্যদীপ দা, আমার ক্যামেরাটা নাও। কিছু দূর এগিয়ে আমি একটা বট গাছের নিচে দাঁড়িয়ে বাড়িটা ভালোভাবে পর্যবেক্ষণ করলাম। তুমি একটা জিনিস বুঝতে পারছো গদাই? যেখানে বডিটা পাওয়া গিয়েছিল তার ওপরেই আছে বাথরুম, আর বাথরুমের জানলা দিয়ে খুব সহজেই নিচে ফেলে দেওয়া সম্ভব। আমি বাড়ির ছাদে গিয়ে দেখি যে ছাদের দেয়ালগুলো ভেঙে ভেঙে গেছে। দুপুরে খাওয়ার সময় মধুবালা দেবী বললেন, মাঝে মাঝে এই ঋতুরাজ আর তিস্তার মধ্যে ঝগড়া হতো। ও, তা কি বিষয় নিয়ে? অনেক কিছু নিয়েই হতো। আমি আরও একটা জিনিস লক্ষ্য করি, যখন মধুবালা দেবী আমাদের খাবার পরিবেশন করছিল ওনার বুড়ো আঙুলের কিছুটা কেটে গিয়েছিল। এখন কাটা জায়গাটা শুকিয়ে গেছে, কিন্তু একটা ছাপ রয়ে গেছে। রসরাজ বাবুর বাগান বাড়িটা ছিল পুরো একটা গোটা বড় বাগানের মধ্যে, তাই রাত নামলে চারিদিক এতটাই অন্ধকার হয়ে যায় যে নিজের হাত পা পর্যন্ত স্পষ্ট দেখা যায় না। রাতের খাওয়া শেষ করে আমি, গদাই, সোম ছাদে এই কেসটা নিয়ে আলোচনা করছিলাম। গদাই বলল, কি মনে হয় দাদা, এইখানে কি সত্যি ভূত আছে? আরে ভূতের অপেক্ষাই তো করছি। এই সকল গল্প করতে করতে ঘন্টাখানেক কেটে যায়। সৌম্যদীপ ফেসবুকে মেয়ে দেখছিল, আমি গজাদাসের গল্প পড়ছিলাম। গদাই মশা মারছিল আর হাই তুলছিল। তখন ভালোই রাত। হঠাৎ আমরা এমন এক শব্দ শুনি যা শুনে আমাদের সকলের ঘুম উড়ে যায়। সেই নূপুরের শব্দ, যার কথা মধুবালা দেবী বলেছিলেন। সৌম্যদীপ, এই টর্চটা ধরে ছাদের চারিদিকে নজর রাখবি। নকল ভূত ঘরের ভেতরেই আছে। আমি আর গদাই নিচে গিয়ে দেখছি, ও ঠিক পালানোর চেষ্টা করবে। তুই এই টর্চটা আর ক্যামেরাটা দিয়ে ছবি তুলবি। আমরা নিচে গিয়ে দেখি নূপুরের আওয়াজটা বন্ধ হয়ে গেছে। এর মানে যে ভূত সেজেছে সে নিশ্চয়ই পালিয়েছে। আমরা ছাদের দিকে ফিরে যাব, তখনই দেখি ঋতুরাজ ঘুমের মধ্যে হাঁটছে। গদাই বলল, জানি না, আমার কেন মনে হচ্ছে যে ও নাটক করছে। যাই হোক, চ সৌম্যর কাছে চ, তাড়াতাড়ি ছাদে চ।
কি রে, ছবি ঠিকঠাক তুলেছিস? হ্যাঁ বস, তুলেছি। এগুলো কি ছবি তুলেছো সৌমদীপ দা? কিছু তো বোঝাই যাচ্ছে না। আমি সব ছবিগুলোর মধ্যে একটা ছবি দেখে বলি, সাবাস মৌমাছি, সাবাস। বস প্লিজ মৌমাছি বলবেন না, ভালো লাগে না আমার। আরে, তোর কাজের প্রতি ভালোবাসা ঠিক যেমন মৌমাছির মৌচাকের প্রতি ভালোবাসা, তাই তো তোকে মৌমাছি বলি। এই ছবিটার মধ্যে ভূতের হাত দেখা যাচ্ছে, দেখ, এর থেকেই চেনা যাবে যে ভূতটা আসলে কে। গদাই, ছবিটা একটু জুম কর তো। হাতের বুড়ো আঙুলটায় কাটা চিহ্ন দেখেই বুঝতে পারি এ কাজ কে করেছে। আমি বললাম, যা, তোরা রুমে গিয়ে রেস্ট নে, এবার আমি একটা ছোট্ট কাজ শেষ করে আসছি। আমি সাথে সাথে এসিপিকে কল করে সব বুঝিয়ে দিই। ওরা পরের দিন থেকে কাজ শুরু করে দেয়। কিন্তু এখন শুধু একটাই প্রশ্ন থেকে গেছে, যে কেন মধুবালা দেবী এই কাজটি করেছে। কি কাজ হয়ে গেছে? সাবাস। পরবর্তী এপিসোড বিস্তারিত শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নন হিউম্যান বং।